আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর সাহিত্য মেলা থেকে স্বাধীনতা সংগ্রামে নারী কমলা দাশগুপ্তের লেখা এই গল্পটি একটু আলোচনা করব। তো প্রথমে আছে এখানে দুজন মহিলা স্বাধীনতা সংগ্রামী কথা বলা আছে, ননিবালা দেবী আর দুপুরিবালা দেবী। তো প্রথমে আছে ননিবালা দেবী সম্পর্কে। তো সেখানে বলছেন যে ননিবালা দেবী জন্মগ্রহণ করেছিলেন 1888 সালের হাওড়া জেলার বালিতে, দেশও সেখানে। তাহলে এটা হচ্ছে আমাদের ননিবালা দেবী কত সালে কোথায় জন্মগ্রহণ করেন। পিতার নাম সূর্যকান্ত ব্যানার্জি, মা গিরিবালা দেবী। 11 বছর বয়সে বিবাহের পর 16 বছর বয়সে তিনি বিধবা হন। তাহলে পিতার নাম সূর্যকান্ত ব্যানার্জি, মা গিরিবালা দেবী। কত বছর বয়সে তিনি বিধবা হন? বিবাহ হয় তার 11 বছর বয়সে বিবাহ হয় এবং 16 বছর বয়সে তিনি বিধবা হন এবং বাবার কাছেই ফিরে আসেন। বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির কাছে বিপ্লবে দীক্ষা পেলেন ননিবালা দেবী। তাহলে ননিবালা দেবীর দীক্ষাগুরু হলেন বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জি। সম্পর্কে তিনি ননিবালা দেবীর ভ্রাতুষ্পুত্র। তাহলে বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জি ননিবালা দেবীর কে হন? ননিবালা দেবীর ভ্রাতুষ্পুত্র হন। পলাতক অমর চ্যাটার্জি এবং আরও কয়েকজন সহকর্মীকে প্রায় 2 মাস আশ্রয় দিয়ে রাখলেন তিনি। রিসরাতে পুলিশের দৃষ্টি পড়লো এখানে। পুলিশের দৃষ্টি কোথায় পড়লো না, পলাতক অমর চ্যাটার্জি এবং তার কয়েকজন সহকর্মীকে 2 মাস আশ্রয় দিয়ে তিনি রিসরাতে রেখেছিলেন। সেই রিসরার বাড়িতে পুলিশের দৃষ্টি পড়েছিল। তল্লাশির সময় অমর চ্যাটার্জি পলাতক হন আর রামচন্দ্র মজুমদার গ্রেপ্তার হন। তাহলে তল্লাশির সময় কি ধরা পড়ে? অমর চ্যাটার্জি পলাতক হন এবং রামচন্দ্র মজুমদার গ্রেপ্তার হন। গ্রেপ্তারের সময় রামবাবু একটি মশার পিস্তল। তল্লাশির সময় অমর চ্যাটার্জি পলাতক হন আর রামচন্দ্র মজুমদার গ্রেপ্তার হন। গ্রেপ্তারের সময় রামবাবু একটি মশার পিস্তল কোথায় রেখে গেছেন সে কথা জানিয়ে যেতে পারেননি। তখন বিধবা ননিবালা দেবী রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে রামবাবুর সঙ্গে প্রেসিডেন্সি জেলে ইন্টারভিউ নিয়ে জেনে এলেন পিস্তলের গুপ্ত খবর। তাহলে তিনি কিভাবে পিস্তলের গুপ্ত খবর নিতে গিয়েছিলেন? বিধবা ননিবালা দেবী রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে প্রেসিডেন্সি জেলে গিয়ে পিস্তলের গুপ্ত খবর নিয়ে এলেন। 1915 সালে সে যুগ ছিল তখন বাঙালি বিধবাদের পক্ষে একরকম। পরে স্ত্রী সে যে জেলে গিয়ে পুলিশের শোন দৃষ্টিকে ফাঁকি দিয়ে কাজ হাসিল করার কথা কেউ কল্পনাও করতে পারত না। সন্দৃষ্টি মানে বাজ পাখির মতো তীক্ষ্ণ নজরকে এড়িয়ে আর কি এইরকম একটা দুঃসাহসিক কাজ করার কথা কেউ ভাবতে পারত না। পুলিশ তো নয়, কোনো সাধারণ মেয়েও নয়। আজকের সমাজ ও সেদিনকার সমাজ, আজকের মেয়েও এবং সেদিনকার মেয়ের মধ্যে আছে বিরাট সাগরের ব্যবধান। সেদিনকার নারী তৈরি করে দিয়ে গেছেন পরবর্তী যুগের বিপ্লবী নারীকে। তিনি পথ দেখিয়েছেন, ভিত্তি গেঁথে গেছেন তাদের জন্য। পুলিশ ক্রমে জানতে পারল যে ননিবালা দেবী রামবাবুর স্ত্রী নন, কিন্তু জানল না যে ইনি রিসরাতে ছিলেন আশ্রয় দাত্রী। 1915 সালে সেপ্টেম্বর মাসে চন্দননগরে আবার বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। রিসরার মতো এখানেও মেয়েরা না থাকলে বাড়ি ভাড়া পাওয়া যেত না। আর ননিবালা দেবী এলেন গৃহকর্ত্রী বেশে। পলাতক হয়ে আছেন এখানে বিপ্লবী নেতা যাদুগোপাল মুখার্জি, অমর চ্যাটার্জি, অতুল ঘোষ, ভোলানাথ চ্যাটার্জি, নলিনীকান্ত কর, বিনয়ভূষণ দত্ত আর বিজয় চক্রবর্তী। এদের সকলেরই মাথায় অনেক হাজার টাকার হুলিয়া ছিল। এই নিশাচরেরা সারাদিন দরজা বন্ধ করে ঘরে কাটিয়ে দিতেন, শুধু রাতে সুবিধা মতো বেরিয়ে পড়তেন। নিষ্ঠুর শিকারীর মতো পুলিশ এসে পড়লেই পলাতকেরা নিমেষে অদৃশ্য হয়ে যেতেন, পুলিশ হয়রান হয়ে ফিরত। এইভাবে চন্দননগরের বিভিন্ন স্থানে কয়েকটি বাড়িতে তল্লাশি ও বিপ্লবীদের নিমেষে পলায়নের পর ননিবালা দেবীকে আর চন্দননগরে রাখা নিরাপদ হলো না। পুলিশ তৎপর হয়ে উঠল তাকে গ্রেপ্তার করতে। ননিবালা পলাতক হলেন। তার এক বাল্যবন্ধুর দাদা প্রবোধ মিত্র কর্মোপলক্ষে যাচ্ছিলেন পেশোয়ার। বাল্যবন্ধু তার দাদাকে অনেক অনুনয় করে রাজি করালেন ননিবালাকে সঙ্গে নিয়ে যেতে। ননিবালা দেবী পলাতক অবস্থায় তার সঙ্গে পেশোয়ারে গেলেন। প্রায় 16-17 দিন পরে পুলিশ সন্ধান পেয়ে যখন ননিবালা দেবীকে গ্রেপ্তার করতে পেশোয়ারে গেছে, তখন ননিবালা দেবীর কলেরা চলছে 3 দিন যাবৎ। প্রথম দিন বাড়ি ঘিরে রেখে তার পরের দিনই নিয়ে গেলেন তাকে পুলিশ হাজতে স্ট্রেচারে করে। কয়েকদিন সেখানে রেখে চালান করে দিলেন কাশীর জেলে। তখন তিনি প্রায় সেরে উঠেছেন। কাশীতে আসার কয়েকদিন পরে প্রতিদিন তাকে জেল গেটের অফিসে এনে কাশীর ডেপুটি পুলিশ সুপারিনটেন্ডেন্ট জিতেন ব্যানার্জি জেরা করতেন। তাহলে কাশীর জেলের ডেপুটি পুলিশ সুপারিনটেন্ডেন্ট কে ছিলেন? জিতেন ব্যানার্জি। ননিবালা দেবী সবই অস্বীকার করতেন, বলতেন কাউকেই চেনেন না, কিছুই জানেন না।
কাশির জেলটা এবার কীরকম বলছে। কাশির জেল পুরনো সেকেলে, সেখানে প্রাচীরের বাইরে মাটির নিচে একটা পানিশমেন্ট সেল অর্থাৎ শাস্তি কুঠুরি ছিল। তাতে দরজা ছিল একটাই, কিন্তু আলো বাতাস প্রবেশ করার জন্য কোনো জানালা দরজা ছিল না। তাহলে কাশির জেলের পানিশমেন্ট সেলটির বর্ণনাটা এই পর্যন্ত। ব্যর্থকাম। জিতেন ব্যানার্জি 3 দিন প্রায় আধ ঘন্টা সময় ধরে ননিবালা দেবীকে ওই আলো বাতাসহীন অন্ধকার সেলে তালা বন্ধ করে আটকে রাখতো। তাহলে পানিশমেন্ট সেলে ননিবালা দেবীকে কত সময়ের জন্য আটকে রাখা হতো? প্রতিদিন 3 দিন প্রায় আধ ঘন্টা সময় ধরে। 3 দিন প্রায় আধ ঘন্টা সময় ধরে তালা বন্ধ করে রাখা হতো। কবরের মতো সেলে আধ ঘন্টা পরে দেখা যেত ননিবালা দেবীর অর্ধমৃত অবস্থা, তবু মুখদের স্বীকারোক্তি বের করতে পারল না। তাহলে প্রতিদিন নয়, 3 দিন আধ ঘন্টা করে পানিশমেন্ট সেলে, কবরের মতো পানিশমেন্ট সেলে রাখার পর ননিবালা দেবী কেমন অবস্থা হতো? ননিবালা দেবীর অর্ধমৃত অবস্থা হতো। তৃতীয় দিনে বন্ধ রাখলো তাকে আধ ঘন্টার বেশি, প্রায় 45 মিনিট। তাহলে তৃতীয় দিনে তাকে কতক্ষণ সময় বন্ধ রাখা হয়েছিল? প্রায় 45 মিনিট। মানে আর আগের 2 দিন আধ ঘন্টা, মানে 30 মিনিট রাখা হয়েছিল, তৃতীয় দিনে আরও 15 মিনিট বেশি রাখা হলো। স্নায়ুর শক্তিকে চূর্ণ করে দেবার চূড়ান্ত প্রচেষ্টা। কেন রাখা হয়েছিল না? স্নায়ুর শক্তিকে চূর্ণ করে দেবার জন্য চূড়ান্ত প্রচেষ্টা। সেদিন তালা খুলে দেখা গেল ননিবালা দেবী পড়ে আছেন মাটিতে, জ্ঞান শূন্য, মানে অজ্ঞান হয়ে পড়ে আছেন। হাল ছেড়ে দিয়ে পুলিশ ননিবালা দেবীকে কাশি থেকে নিয়ে এলেন কলকাতা প্রেসিডেন্সি জেলে। তাহলে কাশির পানিশমেন্ট সেল থেকে কোথায় নিয়ে আসা হলো? কলকাতা প্রেসিডেন্সি জেলে। সেখানে গিয়ে তিনি খাওয়া বন্ধ করে দিলেন। সেখানে আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি তাকে জেরা করত। তাহলে প্রেসিডেন্সি জেলে তাকে কে জেরা করতো? আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি। আপনাকে এখানেই থাকতে হবে, কি করলে খাবেন? যা চাইবো তাই করব। আমাকে বাগবাজারে রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রীর কাছে রেখে দিন, তাহলে খাবো। আপনি দরখাস্ত লিখে দিন। ননিবালা তখন দরখাস্ত লিখে দিলেন। গোল্ডি সেটা নিয়ে ছিঁড়ে দলা পাকিয়ে ছেঁড়া কাগজের টুকরিতে ফেলে দিল। অমনি যেন বারুদে আগুন পড়ল। আহত ক্ষিপ্ত বাঘের মতো লাফিয়ে উঠে ননিবালা এক চর বসিয়ে দিলেন গোল্ডির মুখে। দ্বিতীয় চর মারবার আগেই অন্য আইসিডি কর্মচারীরা তার উদ্যত হাতকে চেপে ধরে রাখল। পিসিমা করেন কি? অসীম শক্তি ফেটে বেরিয়ে আসছে তখন ননিবালা দেবীর ভেতর থেকে। তাহলে কেন তিনি গোল্ডি মানে কি ছিঁড়ে ফেলে দিয়েছিল, বা সিআইডির কর্মচারীরা তার উদ্যত হাতকে চেপে ধরলো কেন? গোল্ডি ননিবালা দেবী রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রীর কাছে থাকার জন্য, বাগবাজারে রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রীর কাছে থাকার জন্য একটা দরখাস্ত লিখে দিয়েছিলেন। সেটা গোল্ডি ছিঁড়ে দিয়ে দলা পাকিয়ে কাগজের টুকরিতে ফেলে দিয়েছিল। আর অমনি যেন বারুদে আগুন পড়েছিল। আহত ক্ষিপ্ত বাঘের মতো লাফিয়ে উঠে ননিবালা এক চর বসিয়ে দিয়েছিলেন গোল্ডির মুখে। আর দ্বিতীয় চর মারবার আগেই অন্য সিআইডি কর্মচারীরা তার উদ্যত হাতকে চেপে ধরেছিল। ছিঁড়ে ফেলবে তো আমায় দরখাস্ত লিখতে বলেছিলে কেন? আমাদের দেশের মানুষের কোনো মান সম্মান থাকতে নেই? 2 বছর এইভাবে বন্দি জীবন কাটিয়ে, তাহলে তিনি কত বছর বন্দি জীবন কাটিয়েছিলেন? 2 বছর। 1919 সালের এক প্রাতে এলো ননিবালা দেবীর মুক্তির আদেশ। তাহলে ননিবালা দেবী কত সালে মুক্তি পেয়েছিল? 1919 সালে। বাইরে এসে তার মাথা গোঁজবারও স্থান মিলল না। সকলেই পুলিশকে ভয় পায়। বহুদিন ধরে চলছিল অনেক ওলটপালট ও ভাঙা গড়া। তারপর একটা আতবুকচি ঘর ভাড়া করে নিজের জীবনের শূন্য সম্বল নিয়ে আত্মীয় স্বজনের অনাদরা, লাঞ্ছনা আর দারিদ্র্যের মধ্যেও পরিপূর্ণ গৌরবে স্থির হয়ে কাটিয়েছিলেন তিনি বছরের পর বছর। তাহলে 1919 সালে তিনি প্রেসিডেন্সি জেল থেকে ছাড়া পেলেন। তো বাইরে এসে তিনি কিভাবে জীবন কাটিয়েছিলেন? এখান থেকে এতটা। যে মেঘের আত্মদানে পরবর্তীকালে শ্রাবণ বর্ষণের মতো ঝরে পড়েছিল কত অসংখ্য কর্মী ও কর্মপ্রেরণা, এই মহীয়সী ছিলেন সেই পরিণতি সম্ভাবা মেঘ। এবারে আসি দুকড়িবালা দেবীর গল্পে। দুকড়িবালা দেবী 1887 সালে, বাংলা 1294 6 শ্রাবণ। দুকড়িবালা দেবী জন্মগ্রহণ করেছিলেন বীরভূম জেলার নলহাটি থানা ঝাউপাড়া গ্রামে। পিতার নাম নীলমণি চট্টোপাধ্যায়, মা কমলকামিনী দেবী। স্বামী ছিলেন ঝাউপাড়া গ্রামেরই ফণীভূষণ চক্রবর্তী। তার বোনপো হলো নিবারণ ঘটক। তাহলে দুকড়িবালা দেবীর বোনপোর নাম নিবারণ ঘটক। তিনি ছিলেন মাইনিং ক্লাসের ছাত্র। নিবারণ ঘটক কে ছিলেন? মাইনিং ক্লাসের ছাত্র ছিলেন। মাসিমা দুকড়িবালা নিবারণ ঘটককে স্নেহ করতেন। বোনপো প্রায় তার বাড়িতে বন্ধু বান্ধব নিয়ে আসতেন। স্বদেশি বই, বেআইনি বই লুকিয়ে পড়বার আড্ডা ছিল মাসিমার বাড়ি। বললেন, এবার আমায় দলে নিয়ে নাও। বোনপো নিবারণ বলেন, তুমি কি এই পথে আসতে পারবে মাসিমা? এমন বিপদের মুখে পা বাড়াতে নাইবা এলে?
সিংহী গর্জে উঠে বললেন, তুমি যদি দেশের জন্য প্রাণ দিতে পারো, তোমার মাও পারে। একদিন বনকো নিবারণ 7টা মশার পিস্তল এনে লুকিয়ে রাখতে দিলেন মাসিমা দুপুরিবালা দেবীকে। এগুলি ছিল রডা কোম্পানি থেকে চুরি করে আনা জিনিস। এই চুরির কাহিনী ছিল অভিনব। তাহলে এখানে একটা প্রশ্ন হয় যে কোন চুরির কাহিনীটা অভিনব? না, একদিন হচ্ছে দুপুরিবালা দেবীর বনকো নিবারণ ঘটক 7টি মশার পিস্তল রডা কোম্পানি থেকে চুরি করে লুকিয়ে রাখতে দিয়েছিলেন তার মাসিমা দুপুরিবালা দেবীকে। তো এই চুরির কাহিনী ছিল অভিনব। কিভাবে তারপরে বলছে 1914 সালে 26শে আগস্ট রডা কোম্পানি জেটি সরকার শ্রীশ মিত্র বড় সাহেবের হুকুম মতো মালপত্র খালাস করতে জাহাজ ঘাটে যান। তিনি 202টি অস্ত্রপূর্ণ বাক্স খালাস করে 7টি গরুর গাড়ি বোঝাই করে নিয়ে আসতে থাকেন। 6খানা গাড়ি তিনি রডা কোম্পানির গুদামে পৌঁছে দেন। একটি গাড়ির গাড়োয়ান ছদ্মবেশী বিপ্লবী হরিদাস দত্ত গাড়িটিকে নিয়ে উধাও হন। তাহলে এই রডা কোম্পানির পিস্তলগুলো কিভাবে চুরি করা হয়েছিল এখান থেকে এতটা। সেই গাড়িতে 9টি বাক্সে ছিল কার্তুজ এবং একটিতে 50টা মশার পিস্তল। মালগুলি পরে বিপ্লবীদের বিভিন্ন কেন্দ্রে প্রেরিত হয়। 1917 সালে জানুয়ারি মাসে একদিন পুলিশ দুপুরিবালা দেবীর বাড়ি ঘিরে ফেলে। তাহলে দুপুরিবালা দেবীর বাড়ি কবে ঘিরে ফেলে? কত সালে? 1917 সালে জানুয়ারি মাসে। তল্লাশিতে কটা পিস্তল পাওয়া গিয়েছিল? 7টি মশার পিস্তল। শত জেরাতেও মাসিমার মুখ থেকে বের করতে পারল না যে কে দিয়েছে তাকে পিস্তলগুলি। গ্রামের মেয়ে, গ্রামের বউ দুপুরিবালা দেবী কোলে শিশু বাড়িতে রেখে চলে গেলেন পুলিশের সঙ্গে। স্পেশাল ট্রাইব্যুনালের বিচারের রায়ে দুপুরিবালা দেবীর সাজা হয় 2 বছরের সশ্রম কারাদণ্ড। তাহলে দুপুরিবালা দেবীর সাজা হয়েছিল 2 বছরের সশ্রম কারাদণ্ড। বন্দি জীবনের অসহ্য পরিবেশের মধ্যে থেকেও প্রতিদিন আধমন ডাল ভাঙতে থাকা সত্ত্বেও তিনি তার বাবাকে চিঠি লিখলেন তিনি ভালোই আছেন, তার জন্য যেন তারা চিন্তা না করেন, শুধু বাচ্চাদের যেন তারা দেখেন, শিশুরা যেন না কাঁদে। এমনই ছিল তখনকার দিনের অগ্রগামী নারী সৈনিকেরা। মুক্তি পেয়েছিলেন 1918 সালের ডিসেম্বর মাসে, আর সম্ভবত তার মৃত্যু হয় 1970 সালে।